ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুরুতেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সপ্তাহের প্রথম দিনে সচিবালয়ে তারেক রহমান সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের পাশাপাশি রয়েছে বেশ কিছু কর্মসূচি। আনিসুল সালমানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ আজ। প্রথম সাক্ষ্য দেবেন ১ জুলাই যোদ্ধা। চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে রাতে রাজধানীর আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ। অভিযুক্ত কিশোর গ্যাং লিডার সহ গ্রেপ্তার ৩। অস্তিত্ব সংকটে তিস্তা সেচ প্রকল্প, নদীতে পানি না থাকলেও খাল সংস্কারে ব্যয় হচ্ছে ১,৫০০ কোটি টাকা। এবং নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের শিরোপা লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ট্রফি জয় নিয়ে আশাবাদী দুই দলই। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে বলে জানিয়েছেন সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান, নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এই অধিবেশনে উপস্থাপন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। সপ্তাহের প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার দিকে নিজ কার্যালয়ে যান তিনি। সকালের রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয়ে রাস্তায় ট্রাফিক সিগন্যাল মেনে তিনি সচিবালয়ে পৌঁছান। সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ তার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক। এছাড়া সৌদি রাষ্ট্রদূত তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে একটি সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন মন্ত্রীদের সাথেও একাধিক বৈঠক রয়েছে। বিএনপি সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিন বুধবার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন। শনিবার ছুটির দিনে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে তার নিজ কার্যালয়ে অফিস করেন। এ নিয়ে বিস্তারিত জানাতে আরও যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহ ইমন। ইমন, প্রধানমন্ত্রীর আজকে কি কি কর্মসূচি রয়েছে, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আজকে সপ্তাহের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি ৯:৩০টার দিকে সচিবালয়ে প্রবেশ করেছেন এবং সচিবালয়ের যে মন্ত্রিপরিষদ বিভাগে তার নিজ কার্যালয় রয়েছে সেখানে উনি তার কার্যক্রম শুরু করেছেন। আজকে আমি একটু জানিয়ে রাখি, আজকে তার বেশ কিছু আনুষ্ঠানিক বৈঠক রয়েছে। সেটি হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, ওনার সাথে একটি সকালবেলা 10টার দিকে ওনার সাথে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল এবং একটি বৈঠক ছিল। যে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিবে যে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করার জন্য এবং আন্তর্জাতিক ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কিভাবে চাঙ্গা করা যায়, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কিভাবে বাংলাদেশ কাজ করতে পারে সেই বিষয়ে যেমন সার্বিক নির্দেশনা দিবেন। এরপরে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে সৌদি আরবের যে রাষ্ট্রদূত রয়েছেন উনি কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন। এখানে তারেক রহমানের সাথে সৌদি রাষ্ট্রদূতের একটি দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ রয়েছে। যে সৌজন্য সাক্ষাতে বেশ কিছু বিষয় উঠে আসবে, যেমন সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার আরও কীভাবে ঘটানো যায়, পাশাপাশি সৌদি আরবের যে বিশাল শ্রমবাজার রয়েছে সেই শ্রমবাজারে বাংলাদেশ কিভাবে আরও বেশি শ্রমিক পাঠাতে পারে, এই বিষয়ে দ্বিপাক্ষিক দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তার সাথে মত বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ রয়েছে। এবং এরপরে আজকে আরেকটি বিষয় নিয়ে 12:30টার দিকে একটি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। সেটি হচ্ছে বিমানমন্ত্রী এবং বিমান প্রতিমন্ত্রী রয়েছে, তাদের সাথে একটি বৈঠকে বসবেন। কারণ আপনি
আপনি জানেন যে দীর্ঘদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি থার্ড টার্মিনাল, পুরোপুরি ব্যবহারের জন্য উপযোগী এবং উপযুক্ত হয়ে প্রস্তুত হয়ে রয়েছে, কিন্তু এটি এখনো অন্তর্বর্তী সরকার কিন্তু এটা চালু করে রেখে যেতে পারেনি। তো তারেক রহমান আজকে যে বিষয়টি সার্বিকভাবে নির্দেশনা দিবেন যে এটি কি এই থার্ড টার্মিনালকে নিজেরা অপারেট করবে নাকি আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানকে দিয়ে এটা অপারেট করানো হবে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত বা বৈঠকে এই বিষয়ে আলোচনা করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে এই বৈঠকটি রয়েছে নির্ধারিত। এর বাইরে উনি সচিবালয় এবং প্রশাসনিক কাজের গতি আনার জন্য আরও সারাদিন বিভিন্ন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সাথে বিভিন্ন বিষয়ে, সংশ্লিষ্ট বিষয়ে যেমন দিক নির্দেশনা দিবেন, এবং তার একাধিক বৈঠক রয়েছে। তো এই সবগুলো বৈঠক শেষ হওয়ার পরে সিদ্ধান্তগুলো কি হলো এটা আমি পরবর্তীতে আপনাকে আবার জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত আমার হাতে থাকা এই ছিল সর্বশেষ সচিবালয়ের সংবাদ। ইমন, ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান আনিসুল হকের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেবেন একজন আহত জুলাই যোদ্ধা। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলাটির সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে 10 ফেব্রুয়ারি এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, মোট 28 জন সাক্ষী এই মামলায় তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। বলেন, ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আন্দোলন দমনের নীল নকশা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। এ সময় চিফ প্রসিকিউটর আরও জানান, নির্বাচিত সরকার আসলেও ট্রাইব্যুনালের বিচার অব্যাহত থাকবে, এতে বিচারের উপর কোনো প্রভাব পড়বে না। এদিকে ট্রাইব্যুনাল 2-এ হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীকে জেরা করবে প্রসিকিউশন। চাঁদাবাজি ও ছিনতাই রোধের দাবিতে রাজধানীর আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। মোহাম্মদপুরে চাঁদার জন্য এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় মধ্যরাতের পরও প্রতিবাদ জানান তারা। এদিকে অভিযুক্ত কিশোর গ্যাং লিডার রাসেল সহ 3 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর আদাবরে আবির ফ্যাশন নামের একটি এমব্রয়ডারি কারখানায় মালিক ও শ্রমিকদের উপর রাসেলের নেতৃত্বে হামলা চালায় কিশোর গ্যাংয়ের একদল সদস্য। এমন অভিযোগে ভুক্তভোগী সহ স্থানীয়রা রাতে আদাবর থানা ঘেরাও করে। ভুক্তভোগীদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা। এটা খুব রিস্কি এলাকা, এখন কেউ মিডিয়ার সামনে কথা বলতে আসে না। আজকে আমি এখানে কথা বলছি, আমি কেন কথা বলবো? আমার তো রাস্তায় একা পাইলে আবার কোয়াইব। এখন আমরা আসলে নিজেদের প্রাণ সংকটে ভুগতেছি। বেতন দেওয়ার পর যখন ওনারা আসা যাওয়া করে, এসব ছেলেরা বেতন নিয়ে বাসায় যাওয়ার পথে রাস্তায় আটকিয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর তদন্তের মাধ্যমে এদের আইনের আওতা আনা হোক। আমি থানার কাছে অভিযোগ করছি যে আমরা নিরাপদে শান্তিতে আমরা যাতে ব্যবসা বাণিজ্য খাইতে পারি। মধ্যরাতের পরও চলে স্থানীয়দের প্রতিবাদ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল্লাল মামুন জানান, ঘটনার তদন্ত করছে পুলিশ। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। 10 থেকে 12 জনের একটা গ্রুপ, যাদেরকে আমরা প্রাথমিকভাবে কিশোর গ্যাং সদস্য হিসেবে আইডেন্টিফাই করেছি। এই আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে গিয়ে ওই বেতন ভাতা যেখানে দেওয়া হচ্ছিল সেই জায়গাটায় তারা এলোপাতাড়ি আক্রমণ করে ওখান থেকে টাকা পয়সা, মোবাইল এগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অভিযান চাঁদাবাজ বা মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এটা তো জারি থাকবেই। পুলিশ আরও জানায়, স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দমনে টহল জোরদার করা হয়েছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। রমজানের আগেই উত্তপ্ত হয়ে ওঠা কাঁচা বাজারে এখনও স্বস্তি ফেরেনি। বেগুন ও লেবুর দাম অন্য সময়ের তুলনায় 3 থেকে 4 গুণ, আর আলু পেঁয়াজের দাম হাতের নাগালে থাকলেও বাকি পণ্য কিনতে হিমশিম সাধারণ মানুষ। প্রশাসনের কার্যকর বাজার তদারকি না থাকায় এই অবস্থা বলছেন ক্রেতারা। রমজানের আবহে লালমনিরহাটের বাজারগুলোতে পণ্যের সরবরাহ পর্যাপ্ত, কিন্তু দামের ভারে টান পড়ছে সাধারণ মানুষের পকেটে। কয়েকদিন আগে 25 থেকে 30 টাকায় বিক্রি হওয়া বেগুনের কেজি এখন 80 থেকে 100 টাকা। শসা 3 গুণ বেড়ে 80 টাকা। করলায় হাত দেয় দায়। ফুলকপি ও বাঁধাকপির দামও বেড়েছে কেজিতে 40 টাকা পর্যন্ত। দামের এই লাগামহীন দৌড়ে দিশেহারা স্বল্প মধ্যবিত্তরা দোষছেন বাজার সিন্ডিকেটকে। চুম্বি দাম হচ্ছে, যা আমাদের সাধ্যের বাইরে হচ্ছে, যা নিতে পারতেছি না। সাধারণ আমরা মধ্যবিত্ত যারা আছি তাদের জন্য এটা ক্রয় করাটা আসলে খুব কষ্টসাধ্য হয়ে গেছে।
তবে জেলা প্রশাসন বলছে অতিরিক্ত দাম যেন কেউ নিতে না পারে সে ব্যাপারে সচেষ্ট তারা। কোনো প্রকার ভেজাল খাদ্য ইফতারে বা বাসি খাদ্য ইফতারে তারা ব্যবহার করতে বা বিক্রয় করতে পারবে না। যদি বিক্রয় করে অবশ্যই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমরা শহরের যতগুলো হোটেল আছে আমরা আজকে শুরু করছি, পর্যায়ক্রমে সব হোটেলেই আমরা যাব এবং কোনো আইনের ব্যর্থ করলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দামের আগুনে পুড়ছে নাটোরের ক্রেতারাও। আলু ও পেঁয়াজের দাম সহনীয় হলেও টমেটো, বেগুন, শসা, লাউ, কাঁচামরিচ ও রসুনের দাম বেড়েছে 2 থেকে 3 গুণ। অতিরিক্ত খরচে দিশাহারা ক্রেতারা জানেন না কার কাছে আছে এ সমস্যার সমাধান। 2500 টাকা মন কিনেছি, বেচেছি 70 টাকা দিয়ে কিনে। টমেটো বেচেছি 40 টাকা কিনেছি, 45-50 বেচেছি। দাম বৃদ্ধির কারণ বলতে পাচ্ছেন না বিক্রেতারাও। তো সবজির দাম একটু বাড়তি বলে এই সব কিছুর দাম একটু বাড়তি। প্রথম কয়েকটা দিন একটু দাম বেশিই থাকে, দাম এরকম থাকবে না, দামটা আস্তে আস্তে কমে যাবে। এদিকে বাগেরহাটে সবজির বাজার চড়া থাকলেও জেলার সর্ববৃহৎ মৎস্য আড়ত ফলতিতা বটতলায় কয়েকদিনে মাছের দাম কমেছে কেজিতে 100 থেকে 300 টাকা পর্যন্ত। বড় আকারের চিংড়ি মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়। একইভাবে রুই ও কাতলা সহ দেশীয় মাছের দামও কমেছে। এতে লোকসানের সংখ্যায় মাছ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা এদের লাভালাভ যা আছে ভালোই হচ্ছে, কিন্তু সেই তুলনায় চাষিরা দাম পাচ্ছে না। এখন যে পরিবেশ, চাষিদেরও অসুবিধা, আমরা আড়তদার আমাদেরও অসুবিধা। যদি আড়তে দাম কমার প্রভাব খুচরা বাজারে পড়েনি দাবি ক্রেতাদের। বাজারে আমরা সিন্ডিকেট থাকতে পারে, সাধারণ পাবলিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই যে লাভ করুক, সেটা সীমার মধ্যে থাকুক। রমজানের বাকি দিনগুলোতে বাজার সহনীয় রাখতে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। খালিদ হাসান, বিবিসি নিউজ ডেস্ক। ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, চিরায়ত বাংলার এই রূপ এখন প্রকৃতিতে। এবার তীব্র কুয়াশা ছিল না, এখনো নেই বৃষ্টিপাত, তাই উপযোগী আবহাওয়ায় রাজশাহী অঞ্চলে আমের ভালো ফলনের আশা জাগাচ্ছে। তবে গেল 2 বছর আম রপ্তানি বন্ধ থাকায় উৎপাদনকারীরা বেশ হতাশ, দেশের বাজারেও মিলছে না ন্যায্য দাম। নববসন্তের হাওয়ায় হাওয়ায় দোল খাচ্ছে আমের মুকুল, ফুলে ফুলে গুঞ্জন করছে অলি, মুকুল আর কচিপাতার ঘ্রাণে মৌ মৌ করছে সব দিক। পাতার ফাঁকে ফুল বাঁধতে শুরু করেছে কুড়ি, জাগাচ্ছে আশা। তবে মাসটা যেহেতু ফাল্গুন, যে কোনো মুহূর্তে ঝড়ঝঞ্ঝা শেষ করে দিতে পারে সব স্বপ্ন। শঙ্কা আছে, তারপরও গাছকে পোকা ও ছত্রাকমুক্ত রাখতে মুকুল ফোটার আগেই চাষিরা এক দফা স্প্রে করেছেন। চাষির পরিচর্যা আর ঝলমলে রোদ জানান দিচ্ছে এবার আমের ফলন ভালো হবে। তবে হতাশার জায়গা আমের দাম নিয়ে। ভরা মৌসুমে কখনোই দাম পান না চাষিরা। 2014 থেকে 2023 পর্যন্ত বিদেশে আম রপ্তানি হলেও গত 2 বছর ধরে রপ্তানি বন্ধ। অনেকেই দাম না পেয়ে গাছ কাটছেন। এই লোকসানের ক্ষেত্রে অনেকেই বাগান কাটি ফেলছে, কারণ 1 কেজি আম উৎপাদন খরচ পড়ে 25 টাকা কেজি। গত বছর 19,600 হেক্টর জমিতে আম বাগান ছিল, এবার কমে হয়েছে 19,187 হেক্টর। উৎপাদনকারীরা বলছেন নতুন সরকার আম রপ্তানি সহ সংরক্ষণ ও বাজারজাতের ব্যবস্থা না নিলে অধিকাংশ বাগান সাবার হয়ে যেতে পারে। আমরা আম গাছ কাটবো না, এটা পৃথিবীর সেরা ফল আম। এই আমকে আমরা সুদীর্ঘভাবে আরও প্রসেসিং করে, আরও কীভাবে প্রক্রিয়া করে এই আমগুলোকে আমরা বিশ্বের বাজারে আরও বেশি বেশি আমরা রপ্তানি করতে পারি এবং এই আম প্রক্রিয়া করতে পারি, সেই প্রত্যাশা আমি সরকারের কাছে করি। তবে আশা জাগায় নতুন প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় আম নিয়ে কিছু প্রতিশ্রুতি। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরও বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই। কৃষি বিভাগের দাবি নিম্নজাতের আমের দাম না পেয়ে গাছ কেটে উন্নত জাত রোপণ করছেন চাষিরা। রপ্তানির জন্য দেয়া হচ্ছে প্রশিক্ষণও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প নামে একটা প্রকল্প কাজ করছে বর্তমানে, এবং সেই প্রকল্প থেকে কিন্তু কৃষকদের গ্যাপের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এরই মধ্যে 65% গাছে মুকুল এসেছে। মুকুলের গুটি মটরদানা হলে আরও এক দফা কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে। দিতে হবে প্রয়োজন মতো সেচ। কোনো দুর্যোগ না হলে আমের উৎপাদন 2.5 লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবার সম্ভাবনা আছে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী আয়েশা হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে আগারগাঁওয়ের কার্যালয়ে ব্রিফ করছেন অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছায়া তদন্ত শুরু করে আমরা এই ঘটনাকে রহস্য উদ্ঘাটনের জন্য ব্যাপক তৎপরতা শুরু করি। আমাদের সাথে থানা পুলিশ
সিআইডি, ডিবি, অন্যান্য টিমগুলা কাজ করতেছিলেন। মূলত যে গৃহকর্মী এই ঘটনাটা ঘটিয়েছে, আমরা পরে তার নাম উদ্ঘাটন করতে পেরেছি, তার নাম বিলকিস। প্রকৃতপক্ষে 17 তারিখের যে ঘটনাটা, তার 2 দিন আগে ওই পরিবারে এই গৃহকর্মীর নিয়োগ হয়। গৃহকর্মী নিয়োগের সময় তার নাম ভুল অথবা মিথ্যা দিয়েছে। কেয়ারটেকার, বাড়ির কেয়ারটেকারের কাছে বলেছে মমতাজ, এবং ওই বাসায় ভিকটিমের পরিবারে সে তার নাম বলেছে মারুফা। 14 তারিখে নিয়োগের পরের দিনই গৃহের যে ছোট ছেলে, তার স্ত্রী সহ সে তার শ্বশুরবাড়িতে চলে যায়। বাড়িতে থাকে শুধুমাত্র ভিকটিম।